হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সমস্ত দশম শ্রেণীতে ওঠা নতুন ছাত্রছাত্রীদের জন্য আজকে আমার ক্লাসটি। তোমাদের তো 2024 সালে শেষ দিকে টেস্ট পরীক্ষা, 2025 সালে মাধ্যমিক পরীক্ষা চলে আসতে চলেছি। সেই তোমাদের জন্যই, তাই তোমাদের ইবিটি তোমাদের জন্য এখানে রায়ন মার্টিন প্রশ্নবিচিত্রা বেরিয়ে গেছে খুব তাড়াতাড়ি। সেই রায়ন মার্টিন প্রশ্নবিচিত্রা আমি তোমাদের প্রথম দুটো ক্লাসে চারটে করে টোটাল আটটা স্কুলের সমস্ত শর্ট কোশ্চেনের উত্তরগুলো দিয়ে ফেলেছি। তাই সেই হিসাবে আজকের ক্লাসে আর মাত্র টোটাল 5টা স্কুল পড়ে আছে। সেই 5টা স্কুলে আজকের ক্লাস করে দিতে চলেছি। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। তবে ক্লাসটি শুরু করার আগে বলবো, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তোমরা এখানে সাবস্ক্রাইব করে নেবে সম্পূর্ণভাবে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের সলিউশন পাওয়ার জন্য। এবং আজকে আমাদের ফিজিক্যাল সায়েন্স শেষ হয়ে গেলে সোজা আমরা লাইফ সায়েন্সে চলে যাব। তাহলে দেখো আজকের ক্লাসে তাহলে কোন কোন ক্লাসে করে দেওয়া 9 করে দেওয়া থাকবে, 10, 11, 12 আর 13। প্রথমে 9 নম্বর স্কুল মানে হচ্ছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুল এইচএস। এই স্কুলে আমরা তোমাদের জন্য সমস্ত এখানে ভিএসকিউ প্রশ্ন উত্তরগুলো করে দিয়ে চলেছি। শুরু করা যাক, কেননা এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের বইতেই করে দেওয়া আছে, তোমাদের বইয়ের শেষে দেওয়া ছিল। তাহলে দেখো কী বলছিল, গ্রুপ বি এখানে কী বলছিল, দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, বায়োগ্যাস জ্বালানি রূপে কোন গ্যাসটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়? উত্তরটা লিখে দাও CH4 ব্র্যাকেটে মিথেন। তোমাদের সমস্ত স্কুলে একটা না একটা প্রশ্নের উত্তর মোট মিথেন আসবেই। এরপরে দ্বিতীয় প্রশ্ন, মিথেন হাইড্রেটের সংকেত লেখো। এটা সংকেত তোমরা লেখো 4CH4 23 অণু জল হলো। এরপরে দেখো 2.3 প্রমাণ, বায়ুমণ্ডলীয় চাপের মান টর এককে কত? উত্তরটা হবে 760 টর হয়ে গেল। এরপর 2.4 কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত? উত্তর হবে 0 কেলভিন। কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক দেখো, সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক যত, কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক তত। কেলভিন স্কেল সেলসিয়াস স্কেল যেহেতু 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ কেলভিন স্কেল 0 কেলভিন। অথবা দেখে সেন্টিগ্রেড স্কেলে উষ্ণতা বৃদ্ধি 10 একক বৃদ্ধি পেলে তাহলে কেলভিন স্কেলে কত বৃদ্ধি পাবে? আমরা জানি যে সেন্টিগ্রেড স্কেলে যত বৃদ্ধি পাবে, কেলভিন স্কেলে তার সঙ্গে 273 যোগ করতে হবে। তাহলে এটা কি 10-এর সঙ্গে 273 যোগ করতে হবে, তাহলে কত হবে? 283 কেলভিন হলো। এরপর 2.5 শূন্যস্থান পূরণ করো। উত্তল দর্পণে বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের ড্যাশ থাকে। উত্তর হবে পিছনে থাকে। লিখে দাও উত্তরে কী হবে? পিছনে থাকে। 2.6 পরম প্রতিসরাঙ্ক বলতে কী বোঝো? এই প্রশ্ন উত্তরটা তোমাদের আমি লিখে দিচ্ছি, এটা তোমাদের রায়ন মার্টিনের 46 নম্বর পেজে আছে। দেখো এটা হচ্ছে সেই পরম প্রতিসরাঙ্ক। তার উত্তরে কী হবে? শূন্যস্থান থেকে অন্য কোনো জড় মাধ্যমে আলোকরশ্মি প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ I, প্রতিসরণ কোণ R ও সাইনের অনুপাতকে ওই জড় মাধ্যমে প্রতিসরাঙ্ক বা পরম প্রতিসরাঙ্ক বলা হয়। তার মানে হচ্ছে পরম প্রতিসরাঙ্ক মিউ সমান সাইন I বাই সাইন R। এইটা হলো সূত্র এবং পরম প্রতিসরাঙ্কের সংজ্ঞা। এরপরে কী প্রশ্ন দেওয়া ছিল দেখো, বলেছিল অথবা দাগে কাঁচ মাধ্যমে জলের প্রতিসরাঙ্ক 8/9 হলে তাহলে জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত হবে? কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 8/9, তাহলে জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত হবে? তার উল্টোটা হবে, কত হবে? 9/8। কত হবে? 9/8। 2.7 অবতল দর্পণের সাহায্যে বস্তুর সৎ ও বিবর্জিত প্রতিবিম্ব পেতে হলে তুমি বস্তুকে কোথায় রাখবে? উত্তরটি হবে দেখো বক্রতা কেন্দ্র ফোকাসের মধ্যে। এই হবে বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে, ও ফোকাসের মধ্যে লিখে দাও হলো। এরপরে 2.8 চতুর্থ পর্যায়ে মৌলের সংখ্যা কয়টি? দেখো এই প্রশ্নের উত্তরটি হবে চতুর্থ পর্যায়ে মৌলের সংখ্যা 18টি। চতুর্থ পর্যায়ে মৌলের সংখ্যা হলো 18টি। এরপর এর অথবা প্রশ্ন, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে অতি দীর্ঘ পর্যায় কোনটি? এটি উত্তরটি হবে ষষ্ঠ পর্যায় বা 6 নম্বর পর্যায়। লিখে দাও ষষ্ঠ পর্যায় অথবা 6 নম্বর পর্যায়। 2.9 এমন একটি যৌগের উদাহরণ দাও যা ক্যাটায়ন অষ্টক মান্য করে না কিন্তু অ্যানায়ন অষ্টক মান্য করে। এই প্রশ্নের উত্তরটি এখনও পর্যন্ত আমার জানা নেই। এটা যতদূর সম্ভব মনে হচ্ছে লিথিয়াম হাইড্রাইড হবে, কিন্তু লিথিয়াম হাইড্রাইডে ক্যাটায়ন অষ্টক মান্য মান নির্ণয় করে কিন্তু অ্যানায়ন মান্য করে না, তার জন্য লিথিয়াম হাইড্রাইড কখনোই হবে না। তাই আমাদের এই প্রশ্ন উত্তরটি এখনও পর্যন্ত জানা নেই। যদি জানতে পারি তোমাদের অবশ্যই কমেন্টে জানাবো, কিংবা তোমাদের কারো জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। যদি ঠিক হয় তাহলে আমি তোমাদের কমেন্টটা অবশ্যই পিন করে দেবো। তাই অনেকে হয়তো প্রশ্ন উত্তরে দিতে পারে, তাই তোমাদের বলবো একবার তোমরা কমেন্ট বক্সটা চেক করে যাবে। এরপর চলো 10 নম্বর স্কুলে যাওয়া যাক। এরপর দেখো 10 নম্বর স্কুল রামপুরহাট গার্লস হাই স্কুল। এখানে আমরা গ্রুপ বিগুলো করা শুরু করছি। দেখো এখানে কি বলছিল, 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়।
2.1 মিথেন হাইড্রেট থেকে ড্যাশ গ্যাস পাওয়া যায়। উত্তরটা লিখে দাও, উত্তরটা হবে মিথেন গ্যাস পাওয়া যায়। এখানে সমস্ত স্কুলে একটা না একটা প্রশ্ন উত্তর মিথেন আসবে। এর অথবা প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লিখো। ভূ অভ্যন্তরীণ তাপশক্তি উৎস হলো সূর্য, কথাটি মিথ্যা। তোমাদের এই প্রশ্নটা আগেই ছিল, এটা হবে ভূ অভ্যন্তরীণ শক্তি। 2.2 গ্যাসের একটি অণুর পাত্রের দেওয়ালে সংঘাতে পূর্বে ভরবেগ mv, সংঘাতে পরে ভরবেগ কত হবে? সংঘাতে পূর্বে এবং পরের ভরবেগে কোনো পার্থক্য থাকবে না, তাহলে যেহেতু প্রথমে যেহেতু mv, তাহলে পরে কত হবে mv। 2.2 অথবা অপরিবর্তিত চাপ প্রদত্ত ভরের এক ঘন সেমি গ্যাসের আয়তন উষ্ণতা 0°C থেকে 1°C বৃদ্ধি করলে আয়তন কত পরিমাণে বৃদ্ধি পাবে? দেখো, আমরা চার্লসের সূত্রানুযায়ী কী জানি, আমরা যদি উষ্ণতা যদি 1°C বৃদ্ধি করি তাহলে কি আয়তনটাও তার 1/73 বৃদ্ধি পাবে। তাহলে আমাদের আগে আয়তন কত দেওয়া ছিল 1, তাহলে তার সঙ্গে 1/73, 1-এর সঙ্গে 1/273 যোগ করে দেওয়া তাহলে কত হবে? 273। নিচে হবে, উপরে কত হবে? 274, 274/273, এটা হলো আয়তন বৃদ্ধি। 2.3 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ সামঞ্জস্য বিধান করো। 2.1 সুপারসনিক জেট বিমান চলাচল করে। উত্তরটা হবে 2.3.1 মানে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর দিয়ে। এটা হলো এটা। এরপর কী বলছিল, বয়েলের সূত্রানুযায়ী P বনাম V লেখচিত্র, এটা হবে 2.3.2 সি দাগের উত্তরটি মানে সমপরাবৃত্ত। এরপর দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন, দেখো এরপরে দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন, এই প্রশ্নের উত্তরটার সঙ্গে মিল হবে অবতল দর্পণ 2.3.3 দাগের মিল। এরপর কি হলো, বিবর্ধক কাঁচবে ব্যবহৃত হয়, এটার সঙ্গে মিল হবে একদম প্রথমেরটা 2.3.4 মানে উত্তল লেন্স। বিবর্ধক কাঁচবে ব্যবহৃত হয় উত্তল লেন্স। এরপরে প্রশ্ন 2.4, এখানে কি বলেছিল দেখো, ত্রুটিহীন চোখের নিকট বিন্দুর দূরত্ব কত? উত্তরটা হবে 25 সেমি। উত্তরটা লিখে দাও 25 সেমি। এরপর অথবা দাগে হর্ষ দৃষ্টি ত্রুটি দূর করার জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? এই প্রশ্নের উত্তরটা হবে অবতল লেন্স। লেন্সের কথা বললে অবতল লেন্স এবং দর্পণের কথা বললে উত্তল দর্পণ, যেহেতু এখানে লেন্সের কথা বলছে এখানে কী হবে? অবতল লেন্স। 2.5 প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লিখুন। হ্যালোজেনের অর্থ হলো সামুদ্রিক লবণ উৎপাদন, কথাটা সত্য। 2.6 সোডিয়াম হাইড্রেট একটি ড্যাশ যৌগ। উত্তরটা হবে আয়নীয় যৌগ। এরপরে দেখো, আমাদের ক্লাসের 3 নম্বর স্কুল মানে হচ্ছে 11 নম্বর স্কুল, সরিষা হাই স্কুল HS। এখানে কি বলেছিল দেখো, একের দাগে উত্তর আমি করে দিচ্ছি, কারণ একের দাগে উত্তর তোমাদের বই শেষে দেওয়া আছে। গ্রুপ বি মানে হচ্ছে 2-এর দাগে উত্তর, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2.1 বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক ঘটনা দেখা যায়? এই প্রশ্ন উত্তর আমি উপর দিকে লিখে দিচ্ছি, দেখো উত্তরটা হবে ট্রপোস্ফিয়ার। উত্তরটা কী হবে? বায়ুমণ্ডলের কোন স্তরে? এখানে হবে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার স্তরে ঝড় বৃষ্টি প্রাকৃতিক ঘটনাগুলো দেখা যায়। অথবা দেখে প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? এর ঠিক উল্টো প্রশ্ন, এই প্রশ্ন উত্তরটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর। এই প্রশ্ন উত্তরটা কী হবে? স্ট্র্যাটোস্ফিয়ার স্তর। এই স্তরে কোনো ঝড় ঝঞ্ঝা বৃষ্টি কোনো ছয় না বলে একে শান্তমণ্ডল বলা হয়, এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। 2.2 মিথেনের তাপন মূল্য পেট্রোল অপেক্ষা ড্যাশ। মিথেনের তাপন মূল্যটা পেট্রোল অপেক্ষা কম। মিথেনের তাপন মূল্য পেট্রোল অপেক্ষা কম। এরপরে চার্লসের সূত্রে V বনাম T°C লেখচিত্রে V যদি 0, y বিন্দুতে ছেদ করে তাহলে y কী প্রকাশ করে? এটা আমার একটু সন্দেহ আছে, তবুও মনে হচ্ছে এটা চাপ হবে। এই প্রশ্ন উত্তরটা মনে হচ্ছে চাপে, কিন্তু তবু একটু সন্দেহ আছে। 2.4 পরম শূন্য উষ্ণতার মান গ্যাসের ভর, আয়তন ও বা চাপের সঙ্গে কিভাবে নির্ভরশীল? দেখো, আমরা জানি V ভেরিয়েশান, আমরা যদি সমীকরণটাকে লিখি, আমি উপর দিকে সমীকরণটা লিখে দিচ্ছি, PV সমান nRT, মানে কি V ভেরিয়েশান 1/P, তাহলে V ভেরিয়েশান 1/P আর কী হবে? V ভেরিয়েশান T, মানে কি চাপের সঙ্গে ব্যাস অনুপাতে পরিবর্তন হয় এবং আয়তন এবং তাপমাত্রার সঙ্গে সমানুপাতে পরিবর্তন হয়। এরপর দেখো, বয়েলের সূত্রে P এর সঙ্গে 1/V পরিবর্তনের লেখচিত্র কীরূপ? এটা হবে মূল বিন্দুগামী। আমি এটা বলছিলাম P ভেরিয়েশান, দেখো P ভেরিয়েশান 1/V বা V ভেরিয়েশান 1/P একই কথা, এটা কি মূল বিন্দুগামী। এটা হবে কি মূল বিন্দুগামী। ছবিটা হবে এরকম। 2.5 অবতল দর্পণে একটি বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব গঠন করে কখন? এই প্রশ্নের উত্তরটি হবে ফোকাস ও মেরুর মধ্যে অবস্থান করলে। এখানে লেখার তো জায়গা নেই, এটা আমি তোমাদের বলে দিলাম কি ফোকাস ও মেরুর মধ্যে অবস্থান করলে। লিখে দাও ফোকাস ও মেরুর মধ্যে অবস্থান করলে। এরপরে কি বলেছিল দেখো, এই যে অথবা প্রশ্ন, ক্যামেরায় গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য কী? এটা হবে, লিখে দাও সৎ ও অবশীর্ষ। সৎ ও অবশীর্ষ।
লিখে দাও কী হবে, সদ আর অবশিষ্ট। 2.6 পরম প্রতিসরাঙ্কের মান সর্বদা 1 অপেক্ষা বড় হয় কেন? দেখো এই প্রশ্ন উত্তরটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো পরম প্রতিসরাঙ্ক নির্ণয় করার সূত্র কি, শূন্য মাধ্যমে আলোর বেগ। আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ আমরা জানি। আর আমরা জানি কি শূন্য মাধ্যমে আলোর বেগ সব থেকে বেশি হয়। তার মানে কি শূন্য মাধ্যমে আলোর বেগ বাই যখন ওই মাধ্যমে আলোর বেগ, তখন আলোর বেগটা ওই মাধ্যমে আলোর বেগটা কম, তাহলে অবশ্যই এক অপেক্ষা বেশি হবে, কারণ শূন্য মাধ্যমে আলোর বেগ তো সব থেকে বেশি। বাই যে কোনো মাধ্যমে আলোর বেগ হলো না সেটা তো শূন্য মাধ্যমে আলোর বেগের থেকে কম হবে। তাহলে কি যখন এটা কি 3 × 10⁸ বাই যে কোনো একটা সংখ্যা ধরনের দেওয়া আছে, তাহলে সেটা যদি ভাগবে তাহলে অবশ্যই একের বেশি হবে, কেননা যেহেতু শূন্য মাধ্যমে আলোর বেগ সবসময় সব থেকে বেশি হয়। তাহলে উত্তরটা কী হবে, তাহলে হবে যে শূন্য মাধ্যমে আলোর বেগ সবসময় বেশি হওয়ার জন্য পরম প্রতিসরাঙ্ক 1 অপেক্ষা বেশি হয়। 2.7 প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। রঙিন কাজ মিহিভাবে চূর্ণ করলে বেগুনি বর্ণ দেখায়, এই কথাটা মিথ্যা। এই প্রশ্ন উত্তরটি হবে সাদা। এই প্রশ্ন উত্তরটি কী হবে, সাদা বর্ণ দেখায়। এরপরে পর্যায় সারণীতে কোন শ্রেণীতে কঠিন, তরল ও গ্যাসীয় এই 3 প্রকার মৌলে অবস্থান করে? এটা হবে 17 নম্বর শ্রেণী কিংবা হ্যালোজেন মৌল। লিখে দাও 17 নম্বর শ্রেণী, 17 নম্বর শ্রেণী বা হ্যালোজেন মৌল। 2.9 হাইড্রাইড আয়ন বা H- আয়ন এর ইলেকট্রন বিন্যাস কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মতো? হাইড্রাইড আয়ন বা H- আয়ন মানে কি একটা ইলেকট্রন যুক্ত হয়েছে। আমরা জানি হাইড্রোজেন একটা ইলেকট্রন, তার সঙ্গে একটা ইলেকট্রন যোগ করা মানে কি 2টো ইলেকট্রন, আর 2টো ইলেকট্রনটা হচ্ছে কি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসের মতো। তার উত্তরে কী হবে, লিথিয়াম। দেখো এরপর যে স্কুলটা দেওয়া আছে সেটা হচ্ছে 12 নম্বর স্কুল বা 8ম ক্লাসের 4র্থ স্কুল, টাকি গভর্নমেন্ট হাই স্কুল। এই স্কুলে আমরা এবারে ভিএসকিউ মানে গ্রুপ বির উত্তরগুলো করবো। তাহলে চলো শুরু করা যাক। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2.1 বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস NO3 ভাঙে? উত্তরটা হবে NO3। উত্তরটা কী হবে, NO3। এরপরে 2.2 কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপনমূল্য সব থেকে বেশি? এই দুটোর মধ্যে কোনটির তাপনমূল্য সব থেকে বেশি? এই প্রশ্নের উত্তরটি হবে দেখো ডিজেল, কেননা কয়লার মাত্র 30 কিন্তু ডিজেল সেটা হচ্ছে 45, অর্থাৎ তাহলে ডিজেলের তাপনমূল্য সব থেকে বেশি। এরপর 2.3 বয়েলের সূত্রে চলরাশিগুলি কী কী? এই প্রশ্নের উত্তরটি হবে দেখো গ্যাসের ভর ও উষ্ণতা। গ্যাসের ভর ও উষ্ণতা হলো, এটা হচ্ছে বয়েলের সূত্রে চলরাশিগুলি কী কী। এরপরে দেখো কি বলেছিল যে 327 ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিন স্কেলে প্রকাশ করা। আমরা জানি কেলভিন স্কেলে প্রকাশ করতে হলে কি 273 দিয়ে যোগ করতে হবে। আমরা এখানে করে দিচ্ছি 2.4। 327 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 327 প্লাস 273 কেলভিন। তাহলে যোগ করে দাও 7 লাগে, তাহলে এখানে কত হবে 600 কেলভিন, মানে 327 ডিগ্রি সেন্টিগ্রেড কত 600 কেলভিন। অথবা দেখে পরম শূন্য উষ্ণতাকে পরম বলার কারণ কি? এই প্রশ্নটা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। পরম শূন্য উষ্ণতাকে পরম বলার কারণ হচ্ছে কেননা আমরা জানি আয়তন কখনো ঋণাত্মক হয় না। আর আমরা জানি কি আমরা চার্লস বলের সমানের সূত্র যে P1 × V1/T1 = P2 × V2/T2। সেক্ষেত্রে আমরা যদি পরম শূন্য উষ্ণতা মানে -273 এটা যদি নেই তাহলে সব থেকে কম হবে আয়তন যে 0, কিন্তু আয়তন কখনো ঋণাত্মক হওয়া সম্ভব নয়। তাহলে এখানে পরম শূন্য উষ্ণতা মানে কত -273। এই জন্য এর থেকে আর ছোটো সংখ্যা নেওয়া সম্ভব হয় না বলে একে বলে পরে পরম শূন্য উষ্ণতা। এরপরে কি বলেছিল দেখো, বলেছিল চোখে ফটোগ্রাফিক পর্দার কাজ কে করে? আমরা এবার এই প্রশ্ন উত্তরটিকে সলভ করব। এই প্রশ্ন উত্তরটি এখনও পর্যন্ত জানা যায়নি, যদি জানতে পারি তোদের জন্য অবশ্যই কমেন্টকে জানাবো। এরপরে 2.6 শূন্যস্থান পূরণ করো। আয়ত ঘনকার কাচের ফলকে আলোকরশ্মি বিচ্ছুরণ হয় না কিন্তু ড্যাশ হয়। এই প্রশ্ন উত্তরটা হবে প্রতিসরণ হয়। এই প্রশ্ন উত্তরটা কী হবে, এই প্রশ্ন উত্তরটা হবে প্রতিসরণ হয়। এরপরে 2.7 প্রিজমের ক্ষেত্রে আপতন কোণ ন্যূনতম বিচ্যুত প্রতিসারক কোণের মধ্যে সম্পর্কটা লিখুন। দেখো এই প্রশ্নের উত্তরটা হবে প্রতিসারক কোণ মাইনাস আপতন কোণ ইকুয়াল টু বিচ্যুতি কোণ। তাহলে প্রতিসারক কোণ মাইনাস আপতন কোণ ইকুয়াল টু বিচ্যুতি কোণ, এটা হচ্ছে সম্পর্ক। 2.8 সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলটির নাম কি? এটা হবে ফ্লোরিন, যাকে সংকেতে আমরা লিখতে পারি F। আমি এখানে তোমাদের F দ্বারা বুঝিয়ে দিলাম। এরপর অথবা দেখে দীর্ঘ পর্যায় সারণীতে মোট গ্রুপের সংখ্যা কয়টি? এই প্রশ্ন উত্তরটিকে সলভ করা যাক। দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা হচ্ছে 18টি।
2.9 একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা লোয়েস্ট অর গঠন আঁকা সম্ভব নয়। এখানে একটু প্রশ্নটা ভুল দেওয়া আছে, এটা সমযোজী যৌগ না, এটা কী হবে, সমযোজী মৌল হবে, সেটা হচ্ছে অক্সিজেন। এরপরে এই প্রশ্ন, অ্যাসিটিলিন অণুতে কার্বন পরমাণু দুটির মধ্যে কী ধরনের সমযোজী বন্ধন দেখা যায়? উত্তরটা হবে ত্রিযোজী সমযোজী বন্ধন বর্তমান বা ত্রিযোজী সমযোজী বন্ধন দেখা যায়। উত্তর হবে কি, ত্রিযোজী সমযোজী বন্ধন। এটা হয়ে গেল আমাদের 12 নম্বর স্কুল। এরপর চলে শেষ স্কুল 13 নম্বর স্কুল। এরপর দেখো দেওয়া আছে 13 নম্বর স্কুল উলুবেড়িয়া হাই স্কুল। এখানে আমি তোমাদের গ্রুপ বিগুলো করে দিচ্ছি। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। কৃত্রিম উপগ্রহে ব্যবহৃত শক্তি হলো ড্যাশ। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আমরা এবার এই প্রশ্নটি দেখে নেব। এই প্রশ্নের উত্তরটি হবে সৌরশক্তি। একমাত্র সৌরশক্তি হচ্ছে যেটা হচ্ছে তোমার সমস্ত জায়গায় ব্যবহৃত হয়, এমনকি কৃত্রিম উপগ্রহেও সৌরশক্তি ব্যবহৃত হয়। এরপর কি প্রশ্ন বলেছিল? 2.2 বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? এই প্রশ্নের উত্তরটি হবে আয়োনোস্ফিয়ার স্তর। আয়োনোস্ফিয়ার স্তরে হচ্ছে মেরুজ্যোতি দেখা যায়। এখানে লিখে দাও, এখানে লেখানো জায়গা নিয়ে আমি তোমাকে লিখে দেওয়ার চেষ্টা করছি, তোমরা এখানে বইতে লিখে দাও। এটা হবে আয়োনোস্ফিয়ার স্তর। স্তরের নাম কি? আয়োনোস্ফিয়ার স্তর। এরপরে অথবা দাগে উইন্ডমিলে বা বায়ুকলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? এই প্রশ্নের উত্তরটা লিখে দাও তোমরা, বায়ু শক্তি থেকে বিদ্যুৎ শক্তি। আরও একটা মাঝে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, কিন্তু ওইটা বড় কথা না, বড় কথা হচ্ছে বায়ু শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। বায়ু শক্তি থেকে বিদ্যুৎ শক্তি। 2.3 পরম শূন্য উষ্ণতা কাকে বলে? এটা তোমাদের আমি এক্ষুনি বলে দিয়েছিলাম যে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এর থেকে আয়তন শূন্যর থেকে আর কম হওয়া যায় না বলে এই -273কেই পরম শূন্য উষ্ণতা বলা হয়। 2.4 সমতল দর্পণে বক্রতা ব্যাসার্ধের মান কত? উত্তরটা লিখে দাও, উত্তরটা হবে অসীম। এরপরে 2.5 300 কেলভিন ও 30 ডিগ্রি সেন্টিগ্রেডে কোনটি বেশি তাপমাত্রা প্রকাশ করে? উত্তরটা হবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কেননা তোমাদের আগের ক্লাসে বলে দিচ্ছিলাম, কেননা সেন্টিগ্রেডের সঙ্গে 273 যোগ করলে কেলভিন হবে, তাহলে 30-এর সঙ্গে 273 যোগ করে দেওয়া কত হবে? 303 কেলভিন। এবার তোমরাই বলো কোনটা বড়, 300 বড় না 303 বড়? অবশ্যই 303 বড়, তাহলে উত্তরটা হবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড বড়। এরপরে চার্লস ও বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কোনটি? দেখো, চার্লস ও বয়েলের সূত্রে সাধারণ ধ্রুবক রাশি, উত্তরটা হবে ভর। এরপরে 2.6 রৈখিক বিবর্ধন কাকে বলে? এটা তোমাদের বইয়ের পৃষ্ঠা আমরা দেখে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে রৈখিক বিবর্ধনের সংজ্ঞা। লেন্সে গঠিত প্রতিবিম্বের আকার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সাধারণ বস্তুর আকার থেকে পৃথক হয়, অর্থাৎ লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব উচ্চতা ও বস্তুর অনুপাতকে অথবা লেন্স থেকে প্রতিবিম্ব দূরত্ব লেন্স থেকে বস্তুর দূরত্বের অনুপাতকে ওই প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন বলা হয়। একে এম অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এটা হয়ে গেল রৈখিক বিবর্ধনের সংজ্ঞা। এরপরে কী দেওয়া ছিল দেখো, এরপর এখানে বলেছিল যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে অতি দীর্ঘ পর্যায় কোনটি? আধুনিক দীর্ঘ পর্যায় অতি দীর্ঘ পর্যায়টি হলো 6 নম্বর শ্রেণী। আধুনিক অতি দীর্ঘ পর্যায় হচ্ছে 6 নম্বর শ্রেণী। 2.8 উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? এই প্রশ্নের আমি পেজের মতো দেখে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে সেই প্রশ্ন, লেন্সের অভিসারী বা অপসারী ক্রিয়া। এটা হচ্ছে সেই প্রশ্ন, এবং সেইটা সেই সংখ্যা থেকে। বা উত্তল লেন্সের ক্ষেত্রে প্রিজম রাশিগুলি ভূমি লেন্সের অক্ষের দিকে থাকে। প্রিজমের প্রতিসরাঙ্ক পারিপার্শ্বিক মাধ্যম অপেক্ষা বেশি হলে প্রিজম থেকে নির্গত হওয়ার পর রশ্মিগুলি প্রিজমের ভূমি অর্থাৎ লেন্সের অক্ষের দিকে বেঁকে যায়। চতুষ্কোণ ব্লকটির মধ্য দিয়ে রশ্মি চ্যুতিহীন নির্গত হয়, ফলে আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছ অতিক্রম করার পর অভিসারী রশ্মিগুচ্ছে রূপান্তরিত হয় এবং লেন্সের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। এই কারণে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। এটা হয়ে গেল আমাদের এই প্রশ্নের উত্তরটি। এরপর চলেছে এর পরের প্রশ্ন, কোন ধরনের লেন্স দ্বারা হর্ষদৃষ্টি প্রতিকার করা যায়? কোন ধরনের এখানে লেন্সের কথা বলেছিল? এই প্রশ্ন উত্তরটা হবে অবতল লেন্স। অবতল লেন্সের দ্বারা হর্ষদৃষ্টি প্রতিকার করা যায়। এটা আমাদের এই ক্লাসে ছিল, অবতল লেন্স। এরপরে নাইট্রোজেন অণুতে মোট কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? এটা হবে, যেহেতু নাইট্রোজেন ত্রিযোজী, এখানে 3টে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। এর সঙ্গে সঙ্গে দেখো, আমাদের ফার্স্ট সামিটি শেষ হয়ে গেল, কিন্তু আমাদের একটা প্রশ্ন ভুল হয়ে গেছে। দেখো, আমি তোমাদের
ছয়কে আমি তোমাদের প্রশ্নটা দেখে আগে বুঝিয়ে দিচ্ছি যে প্রশ্নটা ছিল, সেখানে যে প্রশ্ন বলছিল যে বয়েলের সূত্রে চলরাশিগুলি কী কী, কিন্তু আমি তোমাদের যে প্রশ্নের উত্তর বলেছিলাম সেটা হচ্ছে বয়েলের সূত্রে ধ্রুবক রাশিগুলি কী কী, সেটা আমি বলেছিলাম গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা। কিন্তু আমাদের ওই প্রশ্নবিদটা জিজ্ঞেস করছিল বয়েলের সূত্রে চলরাশিগুলি কী কী। তাহলে দেখো এখানে তোমাদের আমি উত্তর একবার দেখে দিচ্ছি যে বয়েলের সূত্রে চলরাশিগুলি হবে গ্যাসের চাপ ও আয়তন। আমি কিন্তু তোমাদের ভুলে বলে দিয়েছিলাম বয়েলের সূত্রে ধ্রুবক রাশিগুলি কী কী সেটা বলে দিয়েছিলাম, কিন্তু এটা হবে না। আমাদের জানতে হবে কিনা বয়েলের সূত্রে চলরাশিগুলি কী কী, সেটা হচ্ছে গ্যাসের চাপ আর আয়তন। হয়ে গেল। এর সঙ্গে সঙ্গে দেখো 20 মিনিটের মধ্যে তোমাদের আমি ক্লাসটা সম্পূর্ণ করে দিলাম। দেখো 3টে ক্লাসের মধ্যে তোমাদের সম্পূর্ণভাবে সমস্ত এখানে ফার্স্ট সাবজেক্টের শর্ট কোশ্চেনগুলো শেষ হয়ে গেল। এরপরে ক্লাসে কালকে তোমাদের জন্য আসতে চলেছে লাইফ সায়েন্স, সেগুলো দেখছিল অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, একটা কথা, আমাদের সেকেন্ড চ্যানেল যেটা হচ্ছে এটিএইচ স্টাডি সেন্টার, সেটা শুধুমাত্র ম্যাথের সলিউশন, সেখানে তোমাদের ম্যাথের সলিউশন দেওয়া শুরু করে দিচ্ছি। তোমরা গিয়ে আজকের একটা ভিডিও আপলোডিং হবে, সেখানে গিয়ে তোমরা দেখে আসতে পারো। প্রথম ক্লাস আসতে চলেছে, সেটা অবশ্যই সেই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে ম্যাথের সলিউশন পাওয়ার জন্য। আজকের মতো টাটা, বাই বাই, গুড বাই।